বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রিজেন্ট কাণ্ডের মামলার অগ্রগতি নেই। অস্ত্র মামলায় ৮ দিন কার্যদিবসে বিচার শেষে শাহেদের যাবজ্জীবন সাজা। অন্য প্রতারকদের জন্য দৃষ্টান্ত বললেন আদালত। তুমি হাসলেই হাসে বাংলাদেশ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন। যত বাধাই আসুক অতিক্রমে শক্তি রাখে দেশ, বললেন মন্ত্রিসভার বৈঠকে। এবং সৌদি প্রবাসী সংকটের সমাধান নেই প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে। কূটনৈতিক তৎপরতায় ভরসা, ভিসার মেয়াদ বাড়ানোর নতুন শর্তে দুর্ভোগ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রিজেন্ট কাণ্ডে মামলার এখনও চার্জশিটই জমা পড়েনি। এদিকে একটি পিস্তল ও গুলি উদ্ধারের মামলায় যাবজ্জীবন সাজা হলো শাহেদের। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, তার মতো প্রতারককে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। আর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসামিপক্ষ। প্রতারণার সব কৌশলেই সিদ্ধহস্ত রিজেন্ট কাণ্ডের নায়ক শাহেদ। করোনা মহামারীর মধ্যে চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে করেছেন ব্যবসা। প্রতারণার সেই মামলায় এখনো চার্জশিট দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও নানা অভিযোগে মোট ১৩টি মামলা হয়েছে শাহেদের বিরুদ্ধে, সেগুলো আটকে আছে তদন্তে। এরই মধ্যে অস্ত্র মামলায় ৮ কার্যদিবসেই ঘোষণা করা হলো রায়। দেয়া হলো সর্বোচ্চ সাজা, যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে আদালত বলেন, শাহেদ চতুর, ধুরন্ধর ও ভদ্রবেশী প্রতারক। শাহেদের মতো ভদ্রবেশী লোক, তারা যেভাবে প্রতারক, তারা যেভাবে সমাজে তারা মানুষের ক্ষতি করছে, মানুষের জানমালের ক্ষতি করেছে, মানুষকে আরো বিভিন্নভাবে তারা হয়রানি করেছে, অতএব তাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা একটা মেসেজ হিসেবে যাবে। শাহেদের আইনজীবী জানান, রায়ে সংক্ষুব্ধ তারা। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। গত ১৫ই জুলাই শাহেদের উত্তরার ফ্ল্যাটে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সিলেটের এমসি কলেজের ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের শাস্তি ভোগ করতেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এমসি কলেজের যে ঘটনা ঘটছে, একটা বর্বরচিত ঘটনা ঘটেছে, যেই করে থাকুক তাকে শাস্তি ভোগ করতেই হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, যাদের নামে এজাহার হয়েছিল ৬ জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার ৪ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর ২ জনকে আমরা কিছু অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো, আমরা বিশ্বাস করি। পুরো জীবনটাই কেটেছে সংগ্রামে, আর 10টা মানুষের মতো পাননি পরিবারের সান্নিধ্যে স্বাভাবিক জীবন। সব হারিয়েও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। সেই সংগ্রামী ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসীম ও সাহসী এই মানুষটির কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে বারবার হামলা হয়েছে। শত প্রতিকূলতা আর ষড়যন্ত্র পাশ কাটিয়ে যাওয়া অনমনীয় নেতার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭-এ দেশভাগের সময় ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন রাজনীতির সঙ্গে। ১৯৭৫-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। স্বজনহারা শেখ হাসিনা তখন নতুন যুদ্ধের সম্মুখীন। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। ইতিহাসের চ্যালেঞ্জ নিতে ফিরেছিলেন শেখ হাসিনা। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪ দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন।
এখন পর্যন্ত ২০ বার হত্যার ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর নিরঙ্কুশ সমর্থনে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে চলেছেন অবিচল নেতৃত্বে। দেশের আর্থসামাজিক দৃঢ় অবস্থান আর উন্নয়নের মহাকর্মযজ্ঞে পাল্টে যাওয়া বাস্তবতাই এখন বড় দৃষ্টান্ত তার কর্মজীবনের। দীর্ঘ জীবনে বহু বাধার প্রাচীর টপকানো শেখ হাসিনা ৭৪ বছরে পা রাখলেন। নন্দিত এই নেত্রী আজ স্বমহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক তা অতিক্রম করার ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতেও শোক জানায় মন্ত্রিসভা। বেলা 10:30টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সচিবালয় থেকে এতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, মাহবুবে আলমের দক্ষতা প্রজ্ঞা রাষ্ট্রকে অনেক কিছুই দিয়েছে। এই কয়েকটা বছর আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক চড়াই উতরে আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। তো এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। ৭৪তম জন্মদিনেও নিয়মিত কাজের অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু কন্যা। তিনি জানালেন, স্বজন হারানোর ব্যথা নিয়েই দেশের জন্য কাজ করে চলেছেন। বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষ্য হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর সকলের কাছে দোয়া চাই যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে সেই কাজটুকু যেন করতে পারি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করেন। তিনি জানান, আগে নীতিমালা দিয়ে চললেও এখন থেকে নতুন আইনে পরিচালিত হবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। ৭৫% শিক্ষক থাকার বাধ্যবাধকতা রেখে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়। আইন অমান্য করে প্রতিষ্ঠান চালালে অনুমোদন বাতিল সহ অর্থদণ্ড ও সাজার বিধানও থাকছে নতুন আইনে। অনুমোদন বাতিলও হয়ে যাবে, সেটা 23-এ বলা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজও ৩২ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৪০৭ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৬০,৫৫৫ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৯২২ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,২১,৩৮২ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৪০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৬০,৫৫৫ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,১৯৩ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৮২ জন। মোট সুস্থ হয়েছেন ২,৭২,০৭৩ জন। আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভ্যাকসিন আবিষ্কারে এগিয়ে থাকা প্রতিটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রী একথা বলেন। তবে দেশে চীনের সিনোভ্যাক ও অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শিগগিরই শুরু হবে বলে জানান মন্ত্রী। নভেম্বরের শেষে হয়তোবা হতে পারে রাশিয়ার ভ্যাকসিন। অন্য ভ্যাকসিনগুলো ডিসেম্বর জানুয়ারির আগে বাজারে আসতে পারবে না। ওনারা ভ্যাকসিন যখন হাতে পাবেন, বাংলাদেশকেও তারা ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন পেতে পেতে তাদের সামনের বছর মাঝামাঝি ছাড়া হয়তোবা পাবে না। শীতে বিয়ে শাদী বেশি হয়, খেলাধুলা হয়, সেখানে আমরা মনে করি সংক্রমণের হার একটু বাড়ার সম্ভাবনা আছে, যদি কিনা তারা স্বাস্থ্যবিধি না মেনে করে। সেই বিষয়ে আমরা আরো বেশি করে সচেতন হতে বলবো। আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরত পাঠানোর কোনো সমাধান নেই বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে। বললেন, কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে নতুন করে শর্ত জুড়ে দেওয়ায়
আবারও দুর্ভোগে প্রবাসীরা। কোন প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানো হবে তাও জানা নেই অনেকের। অনিশ্চয়তা মাথায় নিয়ে রাজধানীর কারওয়ান বাজার এবং মতিঝিলে টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। কখনো টিকিট, কখনো টোকেন, আর এখন আবার নতুন করে ভিসার মেয়াদ বাড়াতে শর্তের বেড়াজাল। সবকিছুই সৌদি প্রবাসীদের ঘিরে। যদিও প্রথম থেকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করতে, কিন্তু এখন দূতাবাস তাদের নির্ধারিত এজেন্সিতে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে আহ্বান জানিয়েছে। সেই সমস্যা সমাধানে দ্বিতীয় দিনের মতো প্রবাসীদের ভিড় গুলশানের সৌদি দূতাবাসে। দাবি জানান আগের মতো অটোমেশন পদ্ধতিতে ভিসার মেয়াদ বাড়ানোর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আমাদের মালিক বা কফিল স্ট্যাম্প করে এই দেশে পাঠানোর জন্য এইটা কখনো সৌদির কোনো কফিল বা কোনো মালিক এই কাজ করবে না। দূতাবাসের মাধ্যমে অটোমেটিক রেনু হয়ে যাচ্ছে, আমরা দাবিটাই জানাইতেছি। এখন আমার 24 দিন বাড়ছে, তো আমার কোথায় আমি পেপারটা কোথায় তো উঠাবো, কেমন আমি কোথায় জমা দেবো আর কেমন আমি টিকিট করবো। এদিকে সৌদি এয়ারলাইন্সের সামনে দিনভর টোকেন প্রত্যাশীরা ভিড় করেন। যদিও কর্তৃপক্ষ আগেই জানিয়েছে নতুন করে টোকেন দেওয়া হবে আগামী 4 অক্টোবর। সিন্ডিকেটের মাধ্যমে আবার টোকেনগুলো যদি দিয়ে দেয় তো আমাদের অবশ্যই টোকেন দরকার। এনহে ফিলার চালু আছে, এনহে যদি বাড়াই দেয় তো ইনশাআল্লাহ আমরা যাদের কর্মস্থলে আমরা যাইতে পারবো। 22 ও 23 মার্চ এবং 25 থেকে 28 মার্চের রিটার্ন টিকিটধারীদের টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবুও এর বাইরে মতিঝিলে টিকিটের জন্য ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। 30 তারিখের ভিতরে কি কোনো ডিসিশন আসলো কি না আসলো এটা জানার জন্য আসছি, কিন্তু আমাদেরকে জানাবে যে এরকম কোনো লোক এখানে নাই। এখানে যাওয়ার পরে ওনারা বলতেছে আপনার 30 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাড়ায় নিয়ে আসেন। এখন আমরা কই থেকে বাড়াবো? মন্ত্রী জানান স্বয়ংক্রিয়ভাবে অনলাইনের মাধ্যমে ইকামা ও ভিসার মেয়াদ না বাড়লে এই মুহূর্তে জটিলতা কাটবে না। ভিসা না হলে তো ওরা ওখানে হাজির হতে পারছে না, আর হাজির না হলে ওরা আকামা পাচ্ছে না। তো এটা আমি ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছি। ডেট এক্সটেনশন যেটা করেছে, ইট শুড বি অনলাইন অ্যান্ড ফর এভরিবডি। কেবল এখানে হাজার হাজার মানুষ আসতেছে, আমরা কি করব? I cannot give a solution. পরিস্থিতি মোকাবেলায় নতুন করে আরও 12টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে সরকারি প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে এসএমই খাত। আগস্ট পর্যন্ত 20,000 কোটি টাকার ঋণ বরাদ্দের মধ্যে বিতরণ হয়েছে 20 ভাগেরও কম। ব্যবসায়ীদের অভিযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চেয়ে বড় ব্যবসায়ীদের ঋণ দিতে আগ্রহী ব্যাংকগুলো। আর প্রণোদনার অর্থে সঠিক ব্যবস্থাপনায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নামমাত্র মূল্যে ট্রেড লাইসেন্সের মাধ্যমে ডাটাবেজের আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সানবীর রূপলের আরও একটি রিপোর্ট। করোনা শুরুর পর থেকে অর্থনীতির ধাক্কা সামাল দিতে বিভিন্ন খাতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে সরকার। এসব প্রণোদনা প্যাকেজের মধ্যে 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য। 1 বছর মেয়াদী ঋণের সুদের হার ধরা হয় 9%। এর মধ্যে 4.5% পরিশোধ করবে ঋণ গ্রহীতা এবং 4.5% সরকার সংশ্লিষ্ট ব্যাংককে দেবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্ট পর্যন্ত মাত্র 3,100 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে 2 মাস সময় বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত ঋণ দেওয়ার সময় বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের অভিযোগ, বরাবরই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে অনীহা ব্যাংকগুলোর। অথচ করোনা সংকটে প্রণোদনার অর্থ ছোট ব্যবসায়ীদের আগে দেওয়া উচিত ছিল। অতি ক্ষুদ্র ব্যবসায়ী যাদের 15 থেকে 20,000 টাকা যাদের পুঁজি ছিল, তাদের পুঁজিটা ফেরত দেওয়া, যাতে তারা আবার তাদের ব্যবসায় ফিরে আসতে পারে। বড় ব্যবসায়ী যাদের খুব বেশি প্রয়োজন নাই, তারা সমস্ত টাকাটা নিয়ে গেছেন, আর যাদের খুব বেশি প্রয়োজন তারা কিন্তু আসলে সেই টাকাটা পায় না। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার নেই ট্রেড লাইসেন্স, নেই ব্যাংক অ্যাকাউন্টও। তাই একটি ডাটাবেজ করে দ্রুত ঋণ দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকগুলোর যে একটা অনীহা আছে যে ক্ষুদ্র এবং অনু যারা আছে তাদের কাছ থেকে টাকাটা ফেরত আসবে কিনা, তাহলে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় যদি আসে তাহলে ব্যাংকগুলোর আর এই যে তাদের অনীহা সেটা কিন্তু থাকছে না। যাদের ব্যাংকের কোনো ট্রানজ্যাকশান নাই তাদের জন্য যেটা একসময় 10 টাকার অ্যাকাউন্ট করা হয়েছিল কৃষকদের জন্য, একদমই অনু যারা আছে তাদের হয়তো একটা ছোট্ট এন্টারপ্রাইজ আছে, ছোট্ট একটা দোকান আছে, তাদেরকেও আমরা যদি একটা থোক দিতে পারি এই প্রণোদনার আওতায়, হয়তো 50,000 টাকা করে আমরা দিলাম, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। দোকান মালিক সমিতি বলছে অন্তত 60 থেকে 70 লাখ ব্যবসায়ী অপ্রচলিত ব্যবসার সঙ্গে জড়িত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল গতকাল দুপুর থেকে বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্পিডবোট ঘাটে গাদাগাদি ভিড়, ট্রলারেও এমন ঝুঁকিপূর্ণভাবেই চলছে পদ্মা পারাপার।
লঞ্চেও একই অবস্থা। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের এই অবর্ণনীয় দুর্ভোগ শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে। ড্রেজিংয়ের পরেও 1 মাস ধরে কেন এই নাব্য সংকট, প্রশ্নটা ভুক্তভোগীদের। ট্রলারে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে, যে যাত্রীর নিরাপত্তা তো একদমই নাই। এই ডেলেজার এইগুলো আসলে কাজ সঠিকভাবে করতেছে না। এগুলো যদি সঠিকভাবে করে এই যাত্রী ভোগান্তি, আজকে দক্ষিণবঙ্গের 21টা জেলা আমরা ভোগান্তিতে পড়তেছি। নাব্য ফেরাতে পদ্মা সেতু চ্যানেলের মুখে সোমবার সকালে একটি ড্রেজার সেট করা হয়। পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানালেন, মাসখানেকের মধ্যে নতুন একটি বিকল্প চ্যানেল চালু করা হবে। একটু সময় লাগবে, কারণ আপনারা দেখছেন যে ওইখানে আমাদের অ্যাকচুয়ালি ডাইকগুলো করা ছিল, আমাদের পলি ফেলার জন্য চাইনিজরা এবং আমরা মিলে করেছিলাম। এখন ওই পথটা যদি আমরা মুক্ত করতে পারি তাহলে হয়তো পদ্মা ব্রিজ আমরা সরাসরি অতিক্রম করে ওই দিক দিয়ে ক্রস করা সহজ হবে। রোববার রাতে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে কাউলিপাড়া চরের কাছে ড্রেজারের সাথে ধাক্কা লেগে এমবি শ্রেষ্ঠ 2-এর তলা ফেটে যায়। পাশের চরে ভিড়িয়ে দেওয়ার পর ভাগ্যক্রমে 200 যাত্রী প্রাণ রক্ষা পায়। অর্ধ নিমজ্জিত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে। 4 দফা বন্ধে চলতি মাসের 28 দিনের 14 দিনই ছিল ফেরি বন্ধ। বাকি 14 দিন চলেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শুরু হলো বাংলাদেশ বিমান বাহিনীর 50 বছর পূর্তির ক্ষণগণনা। সোমবার তেজগাঁওয়ে BA শাহীন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই 2টি স্মারক ডাকটিকিটের উন্মোচন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি পালন করবে। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের অবদান, আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা আর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। রিজেন্ট কাণ্ডের মামলার অগ্রগতি নেই। অস্ত্র মামলায় 8 কার্য দিবসে এই বিচার শেষে শাহেদের যাবজ্জীবন সাজা। অন্য প্রতারকদের জন্য দৃষ্টান্ত বললেন আদালত। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।